ফরহাদ হোসেন, তিনি যশোর থেকে যুক্ত হবেন আমাদের সাথে, এবং একই সাথে আমাদের সাথে আছেন আরেকজন সহকর্মী ইকবাল মাহমুদ, তিনি সিলেট থেকে যুক্ত হবেন। সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। প্রথমে আমরা যেতে চাই ইকবালের কাছে। ইকবাল, কি অবস্থা আপনি দেখছেন আসলে সিলেট বিমানবন্দরে এই ঘটনার পর থেকে বা আগে? আসলে সেখানকার নিরাপত্তা ব্যবস্থার কোনো ঘাটতি আপনাদের চোখে পড়েছে কিনা? মুন্নি, এই ঘটনার পর থেকে, অর্থাৎ চট্টগ্রামের যে বিমান ছিনতাই ঘটনার চেষ্টার যে ঘটনা, সেই ঘটনার পর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বেশ সুসংহত করা হয়েছে, বেশ ঢেলে সাজানো হয়েছে। আমি ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছি, ওসমানী বিমানবন্দরে ঢোকবার যে কনকোর্স হল, সেই কনকোর্স হলের বাইরে, এই কনকোর্স হল একসময় আমি গত সপ্তাহে এখানে এসেছি, আমি দেখেছি যে এখানে প্রায় অবারিত ছিল মানুষের যাতায়াত, সেই বিষয়টা নিয়ন্ত্রণ করা হয়েছে। এবং যে জায়গায় দাঁড়িয়ে আছি, এখানকার কিন্তু প্রায় 500 গজের মধ্যে সাধারণ যাত্রীদের সঙ্গে যারা আসেন, আত্মীয় স্বজন যারা আসেন সি অফ করবার জন্য বা রিসিভ করবার জন্য, তাদের প্রবেশও কিন্তু নিয়ন্ত্রণ করা হয়েছে। একসময় এই জায়গাতেও মানুষ কিন্তু প্রবেশ করতে পারত, এবং সেটি গত সপ্তাহ পর্যন্ত এই বিষয়টি ছিল। এই চট্টগ্রামের এই ঘটনার পর থেকে এই বিষয়গুলো একটু নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এপিবিএন এখানে কাজ করে, আপনি জানেন, নিরাপত্তার জন্য এপিবিএনের সংখ্যা বাড়ানো হয়েছে। 120 জন সদস্য ঠিক এই মুহূর্তে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ করছেন। এছাড়াও কিন্তু 6টি সংস্থা এখানকার নিরাপত্তার জন্য কাজ করে, এপিবিএন, সিটিএসবি, পুলিশ, আনসার, ডিজিএফআই এবং এনএসআই। এই 6টি সংস্থার সমন্বয়ের মাধ্যমে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যে নিরাপত্তা ব্যবস্থা, সেটি বেশ সুসংহত আছে বলেই কর্তৃপক্ষ বলছেন। তবে একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আমাদের দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমার পর্যবেক্ষণে এখানকার এই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এখন পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থার একটি অত্যন্ত নেতিবাচক দিক রয়েছে। ভিআইপি যে প্রবেশ দ্বার, ভিআইপি লাউঞ্জ যেটাকে বলা হয়, সেই ভিআইপি লাউঞ্জে আমি কিছুক্ষণ আগেও এখানে একজন মন্ত্রী এসেছিলেন ঢাকা থেকে, বন পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি এই ভিআইপি দিয়ে নেমেছেন এবং এখানে তাকে রিসিভ করবার জন্য নেতাকর্মীদের যে ঢল, সেই ঢল কিন্তু কোনো ধরনের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের আওতায় নিয়ে আসবার কোনো সুযোগই থাকে না। এবং শুধুমাত্র যে মন্ত্রী এমপিরা এখানে আসলে সেটা না, সাম্প্রতিককালে এখানে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের যে নীতিমালা, সেটি আমার ধারণা যে স্মরণকালের সবচেয়ে বেশি অপব্যবহার হচ্ছে এবং এখানে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের এক ধরনের অবাধ অ্যাক্সেস রয়েছে এবং তারা বেশ অপব্যবহারই আসলে করছেন। কিন্তু সিকিউরিটি কি তাদের বিরুদ্ধে কোনো রকমের, তাদের প্রবেশের ক্ষেত্রে কোনো রকমের সেখানে বাধা তৈরি করা সক্ষম হন না, নাকি তারা করেন না? দেখেন, তারা চেষ্টা হয়তো বা করেছেন বা করার চেষ্টা করেন, কিন্তু সেটি যে সফল হয় না সেটি দৃশ্যমান আসলে। কারণ তারা যদি সফল হতেন, তবে একেবারে তৃণমূল পর্যায়ে আমরা দেখি যে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক পর্যন্ত এখানে অনেক নেতাকর্মীরা সেখানে আসেন। ইকবাল মাহমুদ, অনেক ধন্যবাদ, আপনি বড় ভালো একটা পয়েন্ট তুলেছেন। আপনি থাকবেন আমাদের সাথে। আমাদের ফরহাদ হোসেন আছেন, তিনি যশোর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, তিনি অভ্যন্তরীণ এয়ারপোর্ট সিটি। ফরহাদ হোসেন, জানতে চাই যে কি অবস্থা আসলে যশোর এয়ারপোর্টের মধ্যে, সেখানে আপনি কি অবস্থা দেখছেন? প্রথমে একটু আপনাকে যশোর বিমানবন্দরের তথ্য দিই। অর্থাৎ যশোর বিমানবন্দরে প্রতিদিন 8টি বিমান বর্তমানে যশোরে আসা যাওয়া করে এবং এখানে প্রায় প্রতিদিন 1000 থেকে 1200 যাত্রী কিন্তু ঢাকায় আসা যাওয়া করে। তো সেক্ষেত্রে আসলে চিটাগাংয়ের এই ঘটনার পর যশোরের বিমানবন্দর কর্তৃপক্ষ, বিশেষ করে সিভিল এভিয়েশন, তারা কিন্তু নিরাপত্তা ব্যবস্থাটা অনেক জোরদার করেছে। অর্থাৎ আগে যেমন তাল্লাশি, শুধুমাত্র নামমাত্র তাল্লাশি করা হতো, যেটা অর্থাৎ 15 থেকে 20 সেকেন্ড, সেটা কিন্তু বাড়িয়ে এখন 1 মিনিট, এবং যে কোনো যাত্রী তারা কিন্তু খুব গুরুত্ব সহকারে তারা তাল্লাশি করছে। তবে যশোর বিমানবন্দর আসলে যে পরিমাণ নিরাপত্তা কর্মী থাকা প্রয়োজন আসলে সেটা কিন্তু নাই। এখানে মূলত প্রয়োজন 30 জন নিরাপত্তা কর্মী, আনসার সদস্য এবং সুপারভাইজার। সেক্ষেত্রে এখানে মাত্র 14 জন নিরাপত্তা কর্মী রয়েছে এবং এখানে কিন্তু কোনো সুপারভাইজার নাই। সেক্ষেত্রে এই যে 1200 যাত্রী, এই 1200 যাত্রীর লাগেজ এবং তাদের নিরাপত্তা ব্যবস্থা, আসলে এটা তাদের নিরাপত্তা কর্মীদের দিতে গেলে তাদের কিন্তু আসলে খুব বেগ পোহাতে হচ্ছে এবং 1200 যাত্রী, মাত্র 14 জন নিরাপত্তা কর্মীর যে কর্মীরা রয়েছে এখানে, তারা আসলে তাদের মালামাল এবং তাদের যে দেহ তল্লাশি, সেক্ষেত্রে আসলে খুবই বেগ পেতে হয়।
তো সেই ক্ষেত্রে আসলে এই একটা তো ঝামেলা রয়েছে। এছাড়া আমার সহকর্মী ইকবাল যেমনটি বলছিলেন, বিশেষ করে কোনো রাজনৈতিক দলে যদি কোনো নেতা আসে সেই ক্ষেত্রে কিন্তু আরো বেশি সমস্যার সৃষ্টি হয়। সেক্ষেত্রে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আসলে আরো হিমশিম খায়। সেই ক্ষেত্রে যে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ যেটা বলছেন যে কোনো রাজনৈতিক কর্মী বা নেতা আসলে সেক্ষেত্রে আসলে তাদের বাধা সৃষ্টি করলে তাদেরকে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে অনেক হুমকি ধামকি দেওয়া হয় থাকে। সেক্ষেত্রে আসলে তারা রাজনৈতিক নেতারা কমিশনে পেরে উঠছেন না। এই বিষয়টা আসলে নজরে রাখার জন্য বলছেন। মুন্নি, অনেক ধন্যবাদ ফরহাদ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সেখানে সিকিউরিটি আসলে 20 সেকেন্ডে বাড়িয়ে 1 মিনিটের মধ্যে তল্লাশি করা হচ্ছে, সেটা নিশ্চয়ই বড় খবর। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং একই সাথে ইকবাল মাহমুদ আমাদের সাথে ছিলেন, দুজনকেই ধন্যবাদ। আমরা ক্যাপ্টেন আলমগীর সাত্তারের কাছে যেতে চাই। ক্যাপ্টেন আলমগীর সাত্তার, দুটো বিমানবন্দরের কথা আমরা দেখলাম, একই সাথে আবার বিরতিতে যাওয়ার আগে চট্টগ্রামেও ছিলাম, যে সিকিউরিটিতে জন্য আসলে যতখানি সময় ব্যয় করার কথা বিমানবন্দরগুলোতে আসলে ততখানি সময় ব্যয় করার সুযোগ থাকে না। তারা 3টা এয়ারপোর্টে আমরা একই খবর পেলাম। আরেকটু উল্লেখযোগ্য, যখন ভিআইপি মুভমেন্ট হয় তখন আসলে সিকিউরিটির কোনো থাকে না, যেগুলো আঞ্চলিক এয়ারপোর্ট যেগুলো, তখন তো আসলে এক ধরনের সিকিউরিটি ভঙ্গ যেমন হয়, সেখানে আসলে অন্য ধরনের ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কার জায়গাও থাকে। এই ঘটনার সমাধান কি? শুনেন, আমি বলবো যে যদি সুষ্ঠুভাবে একজনকে দেহ তল্লাশি করা হয়, তবে ওই যে 1 মিনিটের জায়গায় 1.5 মিনিট সময় বৃদ্ধি করা হয়েছে, এটা যে একটা বিশাল সুখবর তেমন কিছু না। সুষ্ঠুভাবে তদন্ত করলে 30 সেকেন্ডে ভালোভাবে চেক করা যায়, এই অভিজ্ঞতা আমার আছে। হ্যাঁ, কারণ আমি 1টা 2টা না, আমি পৃথিবীর অন্তত 100 এয়ারপোর্টে তো আমি যাতায়াতের অভিজ্ঞতা আছে, সুষ্ঠুভাবে করা হলে পরে। আর এই যে আমি প্রথম শুরুতে একটা কথা বলছি, সেই কথাটাই এখন আমরা একটু রিল্যাক্সড হয়েতে, বারবার তো এক কথা বলে লাভ নেই, যে নিরাপত্তার ত্রুটি ছিল, যার জন্য সে খেলনা পিস্তল, আসল পিস্তল, যে পিস্তলই উঠুক, যা কিছু ঘুরছে, এটা তো নিরাপত্তার ত্রুটির কারণে। তা আমরা একই কথা বারবার যে বলছি, এটা খুব একটা প্রয়োজন আছে মনে হয় না। আমার কথা হইল, ওই দরজাটা লোহার দরজা আর বাঁশের বেড়া আমাদের নিরাপত্তা সিস্টেমকে আপনি খুব সংক্ষিপ্তভাবে বলতে পারেন। হ্যাঁ, নিরাপত্তার উন্নতি হয়েছে, অনেক অনেক উন্নতি, আগে যেরকম ছিল তার চেয়ে উন্নতি, সে আমি স্বীকার করি। আমরা প্রচুর ব্যয় বহন করছি, এই সব স্ক্যানিং মেশিনগুলো আনা হয়েছে, অনেক কিছু। এখন ওই যে কথা বলা হয়েছে যে 20 মিনিট করে ডিউটি করবে, এই ব্যাপারে আমি জানি যে কয়েক ঘন্টা যারা কন্ট্রোল টাওয়ারে বসে, তাদের হইলে সবচেয়ে বেশি ব্যস্ততম এয়ারপোর্টের মধ্যে কতখানি কনসেন্ট্রেশনের দরকার হয়, সেরকম সিকিউরিটিও যারা খুব প্রপারলি সিকিউরিটি, তাদেরও একটা সময়ের সীমাবদ্ধতা আছে। এটা ঠিক 20 মিনিট বা 25 মিনিট না, সীমাবদ্ধতা আছে, আমি স্বীকার করি। কিন্তু আমি যে কথাটা আজকে বলতে চাই সেটা হলো, একটা কথা বললাম যে সততা, দ্বিতীয়ত হলো দক্ষতা। আচ্ছা, আমাদের দেখবেন নিরাপত্তার দায়িত্বটা তো সিভিল এভিয়েশন বিভাগের। সিভিল এভিয়েশন বিভাগের যে এখন সেফটি প্রধান, আমি তার প্রশংসা করি। আমি তার সাথে যেটুকু আমার দেখা সাক্ষাৎ হয়েছে, সে যথেষ্ট স্মার্ট লোক, বুদ্ধিমান মানুষ, দক্ষতা তার আছে। কিন্তু প্রায় সম্পূর্ণ সিস্টেমটাই কিন্তু কারা দেখাশোনা করেন? বিমান বাহিনী। বিমান বাহিনীর প্রতি আমি সবসময় বলি, বিমান বাহিনীর প্রতি আমার একটা দুর্বলতা আছে। কারণ আমি আমাদের বিমান বাহিনী, মুক্তিযুদ্ধের সময় বিমান বাহিনীর একজন প্রতিষ্ঠাতাদের একজন, মানে কিলো ফ্লাইটের আমি পাইলট ছিলাম এবং প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন। তাদের প্রতি আমার দুর্বলতা আছে। তাদের আমি প্রশংসা করি যে তারা ডিসিপ্লিন, এখন
তাদের গুণাবলী যদি বলা হয়, একজন কমিশন লাভ করা এখন সত্যিই কঠিন ব্যাপার। এর অর্থ না যে একেবারে সবাই খুব দক্ষ, না, দক্ষতার ঘাটতি তাদের যথেষ্ট আছে। আমি না কারোর নাম উচ্চারণ করছি না। যদি শুনে কেউ ক্যাডেট পাইলট ছিল এক সময় বিমান বাহিনীতে বা পাইলট অফিসার, আপনি আর কোনো কথাবার্তা নেই, সে চলে আসছে। সেখানে সংখ্যার অভাব নাই ওই ডিপার্টমেন্টে, মানে নিচু স্তরে যে সিকিউরিটি গার্ড তাদের কথা বাদ দিয়ে বলছি, অফিসে যারা আছেন তাদের সংখ্যা, হ্যাঁ, সেখানে আমি বলবো আরেকটু কেন কড়াকড়ি হবেন না। সেখানে যারা অদক্ষ এবং প্রত্যেকের বায়োডাটাটা একটু ভালো করে চেক আপ করা হোক, তারা কেন ক্যাডেট পাইলট অবস্থায় তাদেরকে বিমান এয়ারফোর্স থেকে তারা কোয়ালিফাই করতে পারেনি, বা কেউ কেউ জেনুইন হতে পারে যে এয়ারফোর্স থেকে নীতিগতভাবে কোনো কারণে সে রিজাইন করছে, এমনকি আমার নীতি আদর্শের জন্য আমাকে বের করে দেওয়া হতে পারে, এটাও আমি মানি। কিন্তু বাকি প্রত্যেকেরই চিন্তা করে দেখতে হবে কেন এয়ারফোর্স থেকে সে কোয়ালিফাই করে। তার মানে সেই দক্ষতার জায়গাটাও সেখানে ঘাটতি আছে। সেখানে বিবেচনা করতে হবে, এই মুহূর্তেই করতে হবে। আমাদের এখন যে বিমান বাহিনী সিভিল এভিয়েশনের যে প্রধান, তার সম্পর্কে আমার ব্যক্তিগত মত যে অতিশয় ভালো মানুষ, কোয়ালিফাইড মানুষ করবেন। কিন্তু এর চেয়ে এই যে যখন আমরা একটু সময় পাচ্ছি, আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেই আমাদের প্রধানমন্ত্রীর নিরাপত্তার ব্যাপারে। আমাদের প্রধানমন্ত্রীর ফ্লাইটে যে ঘটনা ঘটছে, সেটা এই সন্দেহের অবকাশ নাই যে সেটা স্যাবোটাইজ ছিল। এই যে কাজাকিস্তানে যে ফোর্স ল্যান্ডিং করতে হয়েছে ইত্যাদি, বিশাল ব্যাপারে না বলি। আমার বক্তব্য হলো সিভিল এভিয়েশনে যেরকম আমরা দেখব খুঁজে যে অদক্ষ কে আছে, সেখানে আসুক, বিমান বাহিনীর থেকেই আসুক, ডেপুটেশনে আসুক, যেভাবে আসুক, কিন্তু এর মধ্যে দক্ষতা তাদের বিচার করে। সেই দক্ষতার বাইরে আপনি যে কথাটা কিছুক্ষণ আগেই বলছিলেন যে আসলে সততার প্রশ্ন সবার কাছে একরকম থাকে, একদম নিচু লেভেল থেকে শুরু করে একদম উপরের লেভেলে। আপনার কাছে আমরা নাম জানতে চাইছি না, নিচু লেভেল থেকে সেই পদবি যদি বলেন, উপরের লেভেলের পদবিটা যারা এই রকম শঙ্কার সাথে, এরকম স্ক্যামের সাথে জড়িত, আপনি যদি বলতেন। না, এই স্ক্যানিং না বলি, সততার কথা বলছেন, আমি বলতে পারি বিমান লিজে, পারচেজে কি পরিমাণ টাকা হয়, এই অসৎভাবে চলে যায় যারা বড় বড় কর্মকর্তা। তাদের বড় বড় কর্মকর্তা বলতে আমি মন্ত্রী লেভেল, তারপরে মনে করেন সচিব লেভেল ইত্যাদি। কিন্তু স্মাগলিং এর ক্ষেত্রে, সেই লিজিং এর ক্ষেত্রে চান আমি দুই একটা एग्जांपल দিও। আমি আপনার কাছ থেকে एग्जांपल নিব, আমি এখনই নিব। একজন দর্শক অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন, আমরা একটু ফোনটা নিয়ে আমরা নিচ্ছি। দর্শক কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। বসুন্ধরা থেকে বলছি, ঢাকা বসুন্ধরা থেকে। জি, আমার প্রশ্নটা হচ্ছে, মনে করেন আমার যে জিএম, আমার ডিরেক্টর অথবা আমার ম্যানেজার আমাকে যে নির্দেশনা দিবে যে এই কাজটা করো, আমি যদি বলি না এখন পারবো না, তার মানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনটা দুর্বল। অর্থাৎ আমি যে করাপশনটা করছি সেই করাপশনের ভাগটা আমার স্যার পাচ্ছে 100%। না হলে আমি আমার জিএম, আমার ডিরেক্টর অথবা উপর লেভেলের অফিসারের কথা শুনবো না কেন? অ্যাডমিনিস্ট্রেশনটা কি এভাবে তৈরি করা হয়নি যে তুমি তোমার অধীনস্থদেরকে যেটা নির্দেশ দিবা তারা সেটা অক্ষরে অক্ষরে পালন করবে? তার 8 ঘন্টার ডিউটি হোক, 10 ঘন্টার ডিউটি হোক, ও তার মধ্যে সে তার কথা শুনবে। অর্থাৎ একজন যাত্রীর লাগেজ কাটা গেছে, সে বলবে এটার দায়িত্ব তোমার। সে তখন ও কর্মচারী বলবে স্যার এখানে তো আপনিও ছিলেন। তার মানে অ্যাডমিনিস্ট্রেশনে এত দুর্বলতা যে কর্মচারী তার উপরস্থ স্যারকে বলে ফেলে, কারণ ওই যে কমিশন পাচ্ছে, ওই যে চেইন অফ কমান্ডটা লেস হয়ে গেছে। আমি তো কমিশন দিচ্ছি আপনাকে স্যার, আপনি আমাকে বড় কথা বলার কোথায়, সুযোগ কোথায়? ঠিক না? এটা কিন্তু 100%। আপনি বলছেন মনে করেন একজন কর্মচারী 30,000 বেতন পায় সর্বোচ্চ, তার কিন্তু ফ্ল্যাট আছে, তার গাড়ি আছে। আপনার উপরস্থ আরো যান,
তাদের তো উত্তরাতে বসুন্ধরাতে বাড়ি আছে, মানে ফ্লট করা ওদের মানে কোটি কোটি টাকা কোথা থেকে আসে? সরকার কি এত টাকা বেতন দেয় বলেন? এই জিনিসগুলো একদম সত্য কথা, একেবারেই সেই কথাই বলছিলেন ক্যাপ্টেন আলমগীর সাত্তার। অনেক ধন্যবাদ দর্শক আপনাকে। ক্যাপ্টেন আলমগীর সাত্তার, আপনি 2-1টা নাম বলতে চাইছিলেন। না, আমি নাম বলি, যেমন আপনি মনে করেন আমাদের কোনখান থেকে শুরু, একেবারে শুরুর থেকে শুরু করতে পারি, আবার মাঝখান থেকে মনে করেন যখন আমাদের DC-10 এরোপ্লেনগুলো আনা হইল, তখন আমরা প্রথম যে পারচেজ করার জন্য অফার দেওয়া হইল $26 মিলিয়ন ইচ। এই খবর যখন জানতে পারলো, পিআইয়ের যে ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন আনবার জামাল, ভাগ্যক্রমে উনি পার্সি, মুসলমান না, সুতরাং একটু সততা বেশি, এটা তো বিশ্বাস করতেই হবে। উনি আমাদেরকে জানাইলেন, আমাদেরকে এমডিকে জানাইলেন যে এই এরোপ্লেন সিঙ্গাপুর এয়ারলাইন আমাদের অফার করছিল $17 মিলিয়ন, বাট আমরা ওটাও কিনে নেই, আমরা আলইটালিয়া থেকে $15 মিলিয়ন দিয়ে এর চেয়ে অনেক উন্নত মানের এরোপ্লেন DC-10 আমরা সংগ্রহ করছি। কোথায় $15 মিলিয়ন আর কোথায় $26 মিলিয়ন? এই আনবার জামানের চিঠিখানা আমি আবার যেভাবেই হোক ওইটার একটা ফটোকপি সংগ্রহ করে আমি তখন দৈনিক সংবাদে দিলাম। সংবাদে দেওয়ার পরে ওনারা অনেক হার্ড বার্গেন করে এটা ওইটা দেখাইয়া দেয়, $23 মিলিয়ন দিয়ে আনলেন। একখানা প্লেনে আমরা ধরে নিতে পারি $8 থেকে $10 মিলিয়ন এদিক সেদিক হয়েছে। তার মানে সেটা কেনার ক্ষেত্রে, এবং আমরা মার সময় দেখি যে লিজিং এর ক্ষেত্রেও অনেক ধরনের সেই দুর্নীতির জায়গা ঘটে। কিন্তু হ্যাঁ, এরকম আমি হয়তো আপনাকে 50টা আমি ঘটনা উল্লেখ করতে পারি। এই যে মাঝখানে যে এরোপ্লেন আনা হইল লিজে 777-300, আমরা যে আনলাম ইয়ের থেকে, ইজিপ্ট এয়ার থেকে আনার পরে এরোপ্লেন বসে আছে 6 মাস গ্রাউন্ডেড, অচল। কিন্তু চুক্তি অনুযায়ী আমরা কিন্তু তাদেরকে পয়সা পে করে গেছি। অবশ্যই সেই দুর্নীতির খবরগুলো অনেক বড় বড় খবর, এবং আপনার কাছে নিশ্চিতভাবে অনেকগুলো আছে, আমরা নিশ্চয়ই অনেক একসাথে শুনতে পারতাম। কিন্তু সেই দুর্নীতির খবরের বাইরে, নিজেদের পেট মোটা করার বাইরেও আমাদের দেশকে দুর্নাম করা এবং বিমানবন্দরকে অরক্ষিত অবস্থার মধ্যে যারা ফেলছে, তাদের অবস্থা আসলে কি হবে?